মানে বিশ্বের সবচেয়ে ধনী, ক্ষমতাধর বা সফল ব্যক্তিরা কেন এত মানসিক অবসাদে ভোগেন, এই ব্যাপারটি কি কখনো ভেবেছেন? আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই শূন্যতার কারণটাই খুঁজব। আমাদের হাতে ডক্টর রাজেশ চৌধুরীর লেখা একটা খুব ইন্টারেস্টিং প্রবন্ধ আছে। হ্যাঁ, আসলে জাগতিক সফলতা আর মানসিক শান্তির মাঝে যে বিশাল একটা ফারাক আছে, সেটাই এই প্রবন্ধের মূল বিষয়। মানে আমরা তো সাধারণত ভাবি যে টাকা বা ক্ষমতা থাকলেই জীবনের সব হিসাব মিলে যাবে। একদম তাই। আর আমরা এই শূন্যতা পূরণে লেখক আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি সমাধানের কথা বলছেন সেটাও কিন্তু খুঁজব। একটু ইতিহাসের দিকেই তাকাই। মানে ধরুন নেপোলিয়নের কথা যদি ভাবি, যিনি পুরো বিশ্ব জয় করেছিলেন, অথচ তিনি নাকি নিজের উচ্চতা নিয়ে প্রচণ্ড হীনমন্যতায় ভুগতেন, যদিও তার উচ্চতা ছিল 5 ফুট 6 ইঞ্চি, যা সে যুগে মোটেও কম ছিল না। আরে, এটা তো শুধু অতীতের কথা নয়, বর্তমানের দিকে তাকালেও কিন্তু একই ছবি দেখা যায়। ধরুন ডোনাল্ড ট্রাম্প 2 বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, অথচ তার হতাশার জায়গাটা কোথায় জানেন? কোথায়? তিনি নোবেল প্রাইজ পেলেন না। আবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কথাই ধরুন না, ধনসম্পদের একেবারে চূড়ায় বসেও তিনি পারিবারিক জীবনে ভীষণ বিচ্ছিন্ন। স্ত্রী কন্যা দূরে সরে গেছেন, আর অবসাদের কারণে তাকে রীতিমতো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়েছে। মাইকেল জ্যাকসনের মতো তারকার ক্ষেত্রেও তো আমরা একই জিনিস দেখেছি, তাই না? মানে অর্থ, খ্যাতি বা বিলাসবহুল জীবন কোনো কিছুই তাকে মানসিক অবসাদ থেকে বাঁচাতে পারেনি। কড়া ওষুধের ওপর নির্ভর করতে হতো তাকে। ঠিক। আমার তো মনে হচ্ছে এই জাগতিক সাফল্য ব্যাপারটা হলো ঠিক এমন এক পাহাড়ের চূড়ায় ওঠার মতো, যেখানে পৌঁছানোর পর দেখা যায় সেখানে শ্বাস নেওয়ার মতো কোনো বাতাসই নেই। একদম পারফেক্ট একটা উপমা দিয়েছেন। আর ওই বাতাস না পেয়ে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন তারা খড়কুটোর মতো অন্য কিছু আঁকড়ে ধরতে চায়। এই কারণেই দেখবেন সফলতার চরম শিখরে পৌঁছে অনেকেই কিন্তু আধ্যাত্মিকতার আশ্রয় নেন। হ্যাঁ, এটা খুব দেখা যায়। যেমন ধরুন মুকেশ আম্বানি বা নীতা আম্বানি প্রায় মন্দিরে যান শান্তি খুঁজতে। বিরাট কোহলি স্ত্রীসহ শ্রী প্রেমানন্দ স্বামীজির কাছে ছোটেন। এমনকি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসও কিন্তু একসময় ভারতে এসে নিম করলি বাবার আশ্রমে সময় কাটিয়েছিলেন। কারণ শুধু অর্থ বা যশ মানুষের ভেতরের ওই বিশাল অপূর্ণতা মেটাতে পারে না। এই যে হাঁপিয়ে ওঠার কথা বললেন, যারা আধ্যাত্মিকতার মধ্যে সেই অক্সিজেন খুঁজে পান তারা হয়তো টিকে যান, কিন্তু যারা পান না, এখানে দিল্লির সেই মহকুমা শাসক বা এসডিএম-এর মর্মান্তিক ঘটনাটার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, ওই ঘটনাটা খুবই ট্র্যাজিক। মানে ভাবুন, যিনি লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব সামলাতেন, পুরো একটা জেলা শাসন করতেন, কিন্তু সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি ড্রেনের পাশে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন। যিনি জেলা শাসন করতেন, তিনি নিজের মনকে শাসন করতে পারলেন না। এই বিশাল শূন্যতার আসল কারণ কি তাহলে? এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। যখন জীবনের মাঝপথে বা শেষ পর্যায়ে গিয়ে মানুষ এই ভয়ঙ্কর শূন্যতার মুখোমুখি হয়, তখন আর নতুন করে নিজেকে সামলানোর মতো শক্তি থাকে না। আর ঠিক এখানেই লেখক প্রাচীন ভারতীয় ঋষিদের একটা দারুণ সমাধানের কথা তুলে ধরেছেন এই প্রবন্ধে। আচ্ছা, কি সেটা? সেটা হলো 12 বছর বয়সে, অর্থাৎ ঠিক বয়সন্ধিকালের শুরুতেই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা, যাতে জীবনে হতাশা বা হীনমন্যতা সহজে আসতে না পারে। ওকে, একটু থামাই আপনাকে। এই দীক্ষা বিষয়টা আসলে কি? মানে এটা কি শুধুমাত্র মন্ত্র পড়া বা ওই জাতীয় কিছু, নাকি এর পেছনেও কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এখানে দীক্ষা মানে শুধু কিছু ধর্মীয় আচার বা মন্ত্র জপ নয়, এটা হলো একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্কার বা মানসিক নোঙর তৈরি করা। মানসিক নোঙর? হ্যাঁ, 12 বছর বয়স থেকে একজন গুরু নির্দেশনায় ধ্যান বা আত্মনিয়ন্ত্রণের চর্চা করলে শিশুটি শিখতে পারে যে তার নিজের মূল্যের জায়গাটা শুধু এই বাইরের মার্কশিট বা সফলতার উপর নির্ভর করে না। ফলে বড় হয়ে যখন সে ব্যর্থতা বা হতাশার মুখোমুখি হয়, তখন সে আর দিশেহারা বোধ করে না। তার ভেতরে একটা স্থায়ী প্রশান্তির জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু এখানেই আমার একটা বাস্তবমুখী প্রশ্ন আছে। আজকের এই চরম ব্যস্ত যুগে, যেখানে বাচ্চাদের ওপর এমনিতেই পড়াশোনার পাহাড় সমান চাপ, সেখানে 12 বছরের একটা শিশুর পক্ষে কি সত্যিই স্কুলের পড়াশোনা আর অন্যান্য কাজের পাশাপাশি এই আধ্যাত্মিক চর্চা করা সম্ভব? এটা মনে হওয়া স্বাভাবিক যে এতে হয়তো তাদের ওপর চাপ আরও বাড়বে, কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে এই চর্চা আসলে পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটায় না, বরং ফোকাসটা অনেক বাড়িয়ে দেয়।
দিনে হয়তো মাত্র 15 থেকে 20 মিনিটের একটা ধ্যানের অভ্যাস, কিন্তু এটা তাদের মানসিক চাপ কমানোর একটা বড় হাতিয়ার হয়ে ওঠে। আচ্ছা, অথচ মজার ব্যাপার হলো আধুনিক বাবা মায়েরা ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি নাক সিটকান। লেখক এখানে খুব কড়া সমালোচনা করেছেন তাদের। তার মানে তারা মনে করেন এই চর্চার জন্য সময় নেই, তাই তো? শুধু সময়ের অভাব নয়, এখানে আভিজাত্যের একটা বিষয়ও চলে আসে আসলে। বাবা মায়েরা তাদের সন্তানদের কঠিন ইংরেজি মিডিয়ামের সিলেবাসে চাপ দিচ্ছেন, নাচ, গান বা ক্যারেটে শেখাচ্ছেন, এমনকি অল্প বয়সে ছেলেমেয়েদের মদ্যপান, নাইট ক্লাবে যাওয়া বা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে রিলস বানানো মেনে নিচ্ছেন। হ্যাঁ, এগুলো তো খুব কমন এখন। ঠিক, কিন্তু 12 বছর বয়সে মানসিক প্রশান্তির জন্য দীক্ষা বা ধ্যানের কথা শুনলেই তারা ভাবেন এতে তাদের আধুনিকতা বা আভিজাত্য ক্ষুণ্ণ হবে। মানে আমরা বাইরের দিক থেকে বাচ্চাদের পারফেক্ট বানাতে গিয়ে তাদের ভেতরের ভিত্তিটাই একেবারে নড়বড়ে করে রাখছি। একদমই তাই। আধুনিক সমাজ শুধু বাইরের উন্নতির দিকে ছুটছে, কিন্তু ভেতরের ভারসাম্য রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। বাবা মায়েরা নিজেরাও ওই শূন্যতার অন্ধকারে ডুবছেন, আর নিজেদের সন্তানদেরও সেই একই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এই পুরো আলোচনাটা সত্যিই চোখ খুলে দেবার মতো। আধুনিক জীবনের আসল উদ্দেশ্য কি এবং সন্তানদের বড় করার যে প্রচলিত পদ্ধতি আমরা চোখ বন্ধ করে মেনে চলছি, সেটা নিয়ে সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে এই টিপ ডাইভ। কারণ দিন শেষে শুধু ব্যাংক ব্যালেন্স বা সোশ্যাল মিডিয়ার লাইক দিয়ে তো ভেতরের শান্তি কেনা যায় না। একটা মজবুত মানসিক ভিত্তি না থাকলে যে কোনো ঝড়েই ওই সাফল্যের ইমারত ভেঙে পড়তে পারে। একদম। তাহলে আজকের এই ডিপ ড্রাইভ শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই সবার জন্য। আধুনিক শিক্ষা ব্যবস্থা যদি কেবল জাগতিক সাফল্যেরই গ্যারেন্টি দেয়, তবে কি আমরা এমন একটা ভবিষ্যৎ সমাজ তৈরি করছি যারা অত্যন্ত সফল কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ একা আর অসুখী? সেই পাহাড়ের চূড়ায় কি সত্যি তারা কোনোদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারবে?